নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আনন্দমেলা পত্রিকা থেকে নেওয়া প্রচিত গুপ্তর লেখা বাংলা ছোট গল্প ভূত কিন্তু ভূত নয় আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে। এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছি আমি, পুলক চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের বাংলা ছোট গল্প ভূত কিন্তু ভূত নয়। বিরাট সমস্যার মধ্যে পড়েছি। এই সমস্যা থেকে কিভাবে বেরোবো জানি না। আসলে আমি একজন ভূত। 14 বছর 3 মাস বাইরে থাকার পর এই 1 মাস হলো আমি আমার গ্রাম ঝালপাড়ায় ফিরেছি ভূত হয়ে। কিন্তু আমার এই কথা গ্রামের কেউ বিশ্বাস করতে চায় না। সবাই ভাবছে আমি সেই মানুষ বটুকি রয়েছি। অনেকে যেমন অনেক দিন বাইরে থেকে নিজের গ্রামে ফেরত আসে, আমিও নাকি তেমনই করেছি। এটা যে কত বড় ঝামেলা যে ভূত নয় সে বুঝতে পারবে না। কেউ যদি কোনো মানুষকে মানুষ না ভেবে ভূত ভাবে তখন যেমন ঝামেলা হয়, এও সেই রকম। আমি যখনই বলি কেউ ভাবে বানিয়ে বলছি, কেউ ভাবে ঠাট্টা করছি, আবার কেউ ভাবে নিশ্চয়ই কোনো বদ মতলব রয়েছে। ভয়ের বিষয় হলো কেউ কেউ বলছে আমার মাথা নাকি গোলমাল হয়েছে। মাথার গোলমাল না হলে কেউ নাকি নিজেকে ভূত বলতেই পারে না। এই কথা যদি ছড়াতে থাকে তাহলে ঘটনা আরো জটিল হয়ে উঠবে। সমস্যা আর শুধু সমস্যা থাকবে না, বিপদ হয়ে যাবে। গ্রামের ছোট ছোট ছেলেরা হয়তো কিছুদিন পর থেকে আমাকে ভূত পাগলা বলে খ্যাপাতে শুরু করবে। পিছন পিছন হাততালি দিতে দিতে যাবে, ঢিলও ছুটতে পারে। কথায় আছে না, ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা। অথচ ঢিল খেতে হবে আমাকেই। এর চেয়ে লজ্জার আর কিছু আছে কি? কটা ঘটনা বললেই বোঝা যাবে আমি কি ঝামেলার মধ্যে রয়েছি। আমার নাম বটুকেশ্বর, সকলে ডাকে বটুক বলে। আমার গ্রামের নাম ঝালপাড়া। গ্রামের এই নাম নিয়ে ছোটবেলায় ঠাকুমার কাছে গল্প শুনেছি যে এখানে নাকি এক সময় খুব লঙ্কার চাষ হতো। এত লঙ্কা হতো যে বাড়িতে রান্নার সময় আর লঙ্কা দিতে হতো না। খেতে বসার আগে ডাল তরকারির বাটি ক্ষেতের পাশ থেকে এক চক্কর ঘুরিয়ে নিয়ে এলেই লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে যেত। তারপর ঠাকুরদা গরমের সময় লেবু লঙ্কা দিয়ে পান্তা খেতে বসলে পাতে লঙ্কা দিতে হতো না। থালা নিয়ে সোজা দাওয়ায় গিয়ে বসতেন। এক গেরাস ভাত মুখে দিয়ে কচ করে হাওয়ায় একটা কামড় লাগাতেন, ব্যাস ওতেই হয়ে যেত। ঝালে উস হাস করতেন। এই কারণেই গ্রামের নাম হয়ে ওঠে ঝালপাড়া। আমার ঠাকুরদা সর্বেশ্বর। খেতে ধানি লঙ্কা ফলাতেন আর গ্রামের পাঠশালায় অঙ্ক শেখাতেন। ছেলেরা বলতো পণ্ডিত মশাই লঙ্কা ফলান বলে তার অঙ্কগুলো ঝাল। উনি যদি লঙ্কার বদলে ওই রাঙা আলুর চাষ করতেন তবে অঙ্কগুলো নাকি মিষ্টি হতো। সে যাই হোক, ঠাকুরদার গ্রামের একেবারে কিনারায় এক ফালি জমি কিনে একটা ঘর তুলেছিলেন। তিনি মারা যাওয়ার পর আমার বাবা জ্ঞানেশ্বর সেই একটি ঘর বাড়িয়ে দুটো ঘরের বাড়ি করলেন।
চাষবাস দেখতে লাগলেন। এক সময় কেন জানি ঝালগ্রামের লঙ্কায় ঝাল মরে যেতে লাগলো। লোকে বলল এত দিন ধরে চাষ হচ্ছে বলে মাটির নিচের সব ঝাল নাকি ফুরিয়ে গিয়েছে। যেমন আগে ঝোলে ঝালে 4টে লঙ্কা দিলেই কাজ হতো, তখন 8টা দিলেও কিচ্ছু হচ্ছিল না। এক সময় লঙ্কায় এক কামড়েই টাকরা জ্বলত, চোখে জল চলে আসতো। সেটা এখন 3 কামড়েও হয়ে ওঠে না। 4.5 কামড় দিলে তবে একটু ঝাল ঝাল লাগে। ছোট সাইজের লঙ্কায় অত কামড় হতো না, তার আগেই ফুরিয়ে যেত। আমি ভাবতাম, ইস, উচ্ছে করলার বেলায় কেন এমন হয় না? মাটির নিচের তেতো ফুরিয়ে গেলে বেশ হতো। যাই হোক, লঙ্কার দাম পড়ে গেল। বাজারের অবস্থা খারাপ দেখে বাবা দিলেন ক্ষেত বিক্রি করে। সেই সময় ঠাকুমাও মারা গেলেন। অনেকে বলে লঙ্কা ক্ষেতের দুঃখে উনি নাকি হার্ট ফেল করেছিলেন। ক্ষেত বিক্রির টাকায় বাবা একটা পেল্লাই সাইজের নৌকা কিনলেন। আমাদের গ্রামের পাশেই কাশ নদী। বাবার নৌকা এক গ্রাম থেকে কাঠ তুললে অন্য গ্রামগঞ্জে হাটে পৌঁছে দিত। মাটির হাঁড়িখুড়ি, বাসনকোসন, কাপড় চোপড়ও নিত। জিনিস আনতে দূর দূর পর্যন্ত নৌকো চলে যেত। বাবা নৌকোয় থাকতো হিসেবে, যাতে কেউ ঠকাতে না পারে দেখত। বাড়ি ফিরতে 3-4 দিন পেরিয়ে যেত। আমি তখন অনেকটা বড় হয়ে গেছি। মা বকাবকি করত, বলতো বাবার বয়স হয়েছে, এবার তুই নৌকোর কাজকর্ম দেখাশোনা কর। আমি চুপ করে থাকতাম। বাবার কাজকর্ম দেখাশোনা করার ব্যাপারে আমার অসুবিধে ছিল। এক, আমি একজন অলস মানুষ, শুয়ে বসে থাকতে ভালোবাসি। 2, আমার জলে খুব ভয়। জলের ধারে কাছে গেলেই বুক ধুক পুক করে। এত ভয় পাই যে সাঁতারও শিখতে পারিনি। মাকে মিথ্যে করে বলতাম কদিন পরেই যাব। বাবা তখন বাড়ি ফিরে আসবে। বাবার আর সেই বাড়ি যাওয়া হলো না। একবার খুব ঝড়ে নৌকো উল্টালো। বাবা ভালো সাঁতার জানলে কি হবে, সেদিন হাত পা ছুটতে পারল না, গেল ডুবে। খবর পেয়ে মা সেই যে শয্যা নিলেন, আর উঠলেন না। মারা যাওয়ার সময় আমাকে কাছে ডেকে বললেন, বাবা বটুকেশ্বর, সাবধানে থাকবি। তোর বাবা যে কিছু টাকা পয়সা রেখে গেছেন তাই দিয়ে চলবি। লেখাপড়া তেমন জানি না, বাবা রেখে যাওয়া টাকায় বেশ কয়েক বছর কাটালাম। কিন্তু কতদিন চলবে? টাকা তো ফুরিয়ে গেল। এবার কাজকর্ম কিছু করতে হয়, কিন্তু কি কাজ করব? নিজের চাষ করার মতো ক্ষেত নেই, ভাড়া দেওয়ার মতো নৌকো নেই। লেখাপড়া জানি না যে ঠাকুরদার মতো পাঠশালায় পড়াবো। রোগা ভোগা চেহারা, অন্যের জমি পুকুরে যে কাজ করব সে স্বাস্থ্য নেই। গ্রামের বড়রা তখন পরামর্শ দিল শহরে চলে যেতে। সেখানে নাকি নানা রকম কাজকর্মের সুযোগ থাকে। সবটাই যে গায়ে গতরে খাটতে হয় এমন নয়, একটা কিছু খুঁজলেই পাওয়া যাবে। ঝালপাড়ায় পড়ে থাকলে না খেয়ে এবার মরতে হবে। আমি ভেবে দেখলাম কথাটা ঠিক। রোজগার পাতি তো এখন করতেই হবে। একদিন ভোরবেলা ঘরে তালা দিয়ে শহরে রওনা হলাম।
14 বছর ধরে শহরে নানা ধরনের কাজ করেছি। সবটাই ওই ছোটোখাটো কাজ, মোটামুটি খাওয়া দাওয়া জুটে যেত। তবে বোকা শোকা বলে ঠকেছিও বিস্তর। কেউ বন্ধু সেজে জমানো টাকা নিয়ে ভেগে যেত, কেউ ধার নিয়ে ফেরত দিত না। তবে আমি যখন অসুখে পড়লাম তখন আর পাশে কাউকে পেলাম না। একদিন ঘুমের মধ্যেই ছপাত করে মারা গেলাম। যারা আমাকে ঠকিয়েছিল বাড়িওয়ালার কাছ থেকে খবর পেয়ে তারা খুশি মনে চলে এলো। সঙ্গে নিয়ে এলো ডাক্তারবাবু। ডাক্তারবাবু আমাকে পরীক্ষা করে ডেথ সার্টিফিকেট লিখে দিলেন। ঠকানো বন্ধুরা মহানন্দে দেহ শ্মশানে নিয়ে যাবে বলে গাড়ি টাড়ি ডাকতে গেল। আমিও সেই ফাঁকে খাট থেকে নেমে গায়ে জামা পরে চুল আঁচড়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। ব্যাগে অল্প টাকা পয়সাও ছিল। ঠকানো বন্ধুদের ঠকাতে পেরে খুব আনন্দ হলো। বেঁচে থেকে যে কাজ পারিনি মরে গিয়ে পারলাম। রাস্তায় বেরিয়ে একটু অদ্ভুত অনুভূতি হতে লাগে। দেখলাম শরীর ঝরঝরে লাগছে। মরে গেলেও হাঁটতে চলতে কোনো সমস্যা হচ্ছে না। নিশ্চয়ই আমাকে কেউ দেখতেও পাচ্ছে না। এতে সুবিধা অসুবিধে দুটোই রয়েছে। সুবিধে হলো যেখানে সেখানে চলে যাব, কেউ আটকাতে পারবে না। আবার অসুবিধে হলো খিদে পেলে কি করব? দোকানে গিয়ে কি করে খাবার কিনব? আমি তো বাবা চুরি করতে পারবো না। তখন কি আবার মানুষের চেহারা নেব? একটু পরেই বুঝতে পারলাম ভূত হলেও আমি নিজের চেহারাতেই রয়েছি। সব ভূতের জন্য অদৃশ্য হয়ে যাওয়ার গল্পটা আসলে সত্যি নয়, অন্তত আমার বেলায় হয়নি। নইলে এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগার পর সে কেমন দাঁত খিচিয়ে উঠল, বলল, এই চোখে দেখতে পান না নাকি? আকাশের দিকে তাকিয়ে তখন পথ হাঁটছিলাম কি না, সেই কারণেই হয়তো ধাক্কা লেগে গেছিল। গলির মোড়ে কচুরির দোকান থেকে পরিচিত দোকানদার লাটুবাবু ডাক দিলেন, আরে বটুক, সেজে গুজে কাঁধে ব্যাগ নিয়ে চললে কোথায়? কটা গরম কচুরি খেয়ে যাও। না দেখতে পেলে কি লাটুবাবু আমাকে ডাকতে পারতেন? আমি দোকানে ঢুকে কচুরি খেলাম। কচুরি সত্যি গরম। বললাম, গ্রামে যাচ্ছি লাটুবাবু, অনেক দিন যাওয়া হয়নি। কথাটা হুট করে বলে বসলাম বটে, তারপর ভাবলাম সত্যি তো, আর শহরে থেকে কি হবে, বরং গ্রামেই ফিরে যাই। কচুরির সঙ্গে জিলিপিও খেলাম। ভূত হয়ে গেলেও জিলিপির স্বাদ একই রকম ভালো লাগলো। খাওয়া শেষ করে সোজা রেল স্টেশনে লাইন দিয়ে টিকিট কাটলাম। ট্রেন যখন এলো দেখলাম খুব ভিড়। ভাবলাম এবার ভূতেদের কায়দায় ভ্যানিশ হয়ে ভিড়ের ফাঁক দিয়ে সুরুত করে ঢুকে পড়ব। কায়দা ফেল মারল। ভ্যানিশ তো হতেই পারলাম না। দুটো মোটা লোকের মাঝখানে গেলাম আটকে। ছাতার গুঁতোও খেলাম। বুঝতে পারলাম ভূতেদের কায়দা কানুন সব আমার মধ্যে কাজ করছে না। ঝালপাড়া এসে তালা খুলে বাড়িতে ঢুকলাম। এতদিন বাড়ি বন্ধ ছিল। ধুলো, মাকড়সার জাল, চামচিকের বাসায় ভর্তি। ভূতেদের এসবে অসুবিধে হওয়ার কথা নয়, কিন্তু আমার হলো।
গা ঘিন ঘিন করতে লাগলো। তবে কি ভূতেদের সম্পর্কে সব গল্প ঠিক নয়? নইলে আমার কেন সমস্যা হবে? ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। সবচেয়ে আশ্চর্যের কথা, সন্ধ্যের পর হ্যারিকেন, কেরোসিন তেল, দেশলাই খুঁজে বের করে আলো জ্বেলে ফেলেছি। নিজে আলো জ্বেলে নিচেই চমকে গেলাম। দুনিয়ার সকলেই জানে ভূতেরা নাকি অন্ধকারে থাকে, আলোয় ভয় পায়। আমার বেলায় ঘটনা যে অন্যরকম। আমারই অন্ধকারে গা ছমছম করছিল, মনটা খারাপ হয়ে গেল। মানুষ হওয়ার সময় ঠিকমতো মানুষ হতে পারিনি, আবার ভূত হয়েও বা ভূত হতে পারলাম না। বাধ্য হয়ে নিজে থেকেই একে ওকে বলতে শুরু করেছি আর গালাগালি খাচ্ছি। প্রথমে গেলাম হরিদার চায়ের দোকানে। খুব ভোর, তখনও দোকানে কেউ আসেনি। হরিদা চা দিল, আমি ঘটনা বললাম। হরিদা উনুনে বাতাস করতে করতে হাসল, বলল, শহরে গিয়ে গল্প বানাতে শিখেছিস, হ্যাঁ? আমি কাচুমাচু হয়ে বললাম, হরিদা, বিশ্বাস করো। কে বিশ্বাস করবো, হ্যাঁ? তুই ভূত? আমি বললাম, যদি বলো, আমার কাছে আমার ডেথ সার্টিফিকেটও রয়েছে, বাড়ি থেকে নিয়ে আসতে পারি। হরিদা এবার হাত পাখা নাড়া বন্ধ করে আমার দিকে কিছুক্ষণ সরু চোখ করে তাকিয়ে থাকলো। বলল, কিছু আনতে হবে না বাপু, চায়ের ভাঁড়টা উপরে ছুঁড়ে দিচ্ছি, সাঁ করে উড়ে গিয়ে লুফে নে দেখি। যদি পারিস তবে বিশ্বাস করব। কথা শেষ করে সত্যি একটা ভাঁড় হরিদা উপরে ছুঁড়ে দিল। ভূতেদের জন্য এই ভাঁড় লুফে নেওয়া কিছুই নয়, উড়ে গিয়ে খপ করে ধরে ফেলার কথা। কিন্তু আমি পারলাম না। উড়তে পারা তো দূরের কথা, ক্রিকেট মাঠের ফিল্ডারদের মতো দৌড়তেও পারলাম না। ভাঁড় মাটিতে পড়ল এবং ভেঙে টুকরো হলো। হরিদা বলল, যা ভাগ, বিরাট ভূত এসেছে, নেকা। মনটা খারাপ হয়ে গেল। হরিদা কেন বুঝতে পারল না সব ভূতের একরকম ক্ষমতা হয় না? কেউ উঠতে পারে, কেউ পারে না। সব মানুষই কি পোল ভোল্ট দিতে পারে? আমি নিশ্চয়ই দুর্বল ভূত। যাই হোক, কদিন পর গেলাম স্কুলের বন্ধু শঙ্করের কাছে। আমি যখন স্কুলে বিভিন্ন পরীক্ষায় গোল্লা পাচ্ছি, শঙ্কর তখন 100-এ 100 পেত। শঙ্কর এখন আর ঝালপাড়ায় পাকাপাকিভাবে থাকে না। সে অঙ্কের প্রফেসর হয়ে বড় বিশ্ববিদ্যালয়ে পড়ায়। তবে ছুটি ছাটায় মাঝে মধ্যে গ্রামের বাড়িটাতে এসে কটা দিন কাটিয়ে যায়। আমি যেতে খুব যত্ন করে বসালো। বলল, শুনেছিলাম তুই নাকি কবছর ভ্যানিশ হয়ে গিয়েছিলি। আমি বললাম, হ্যাঁ রে, রোজগার পাতির জন্য কদিন বাইরে কাটিয়ে এলাম। শঙ্কর বলল, ফিরে এলি নাকি আমার মতো ছুটি কাটাতে এসেছিস? আমি চেয়ারটা একটু শঙ্করের দিকে টেনে নিয়ে গলা নামিয়ে বললাম, তোকে একটা ঘটনা বলবো, কেউ বিশ্বাস করতে চাইছে না। তুই বুদ্ধিমান আর আমার ছোটবেলার বন্ধু, তুই নিশ্চয়ই বুঝবি। আমি ঘটনাটা বললাম। শঙ্কর মন দিয়ে শুনল, তারপর হাসতে হাসতে বলল,
ছোটবেলার বন্ধুর সঙ্গে তোর এই ঠাট্টা খুবই ভালো, খুবই মজার, বুঝলি? আমি বললাম, বিশ্বাস কর, আব, ঠাট্টা করছি না। আমি মরে গিয়েছি, এখন ভূত। ভূত অনেক সময় মানুষের চেহারা নিয়ে ঘুরে বেড়ায়। গল্প উপন্যাসে পড়িসনি? আমার মুশকিল হলো, মানুষের চেহারা থেকে বেরোতে পারছি না। শঙ্কর হাত তুলে বলল, আচ্ছা, আমি মেনে নিলাম তুই একটা ভূত। ভূত তো অনেক কিছু পারে, পারে তো। একটা পরীক্ষা দে দেখি। আমি মনে জোর এনে বললাম, "আ, পরীক্ষা? আ, পরীক্ষা দেব, তবে ওই ওড়াউড়ি করতে বলবি না, হ্যাঁ? সেদিন হরিদার দোকানে।" শঙ্কর মিটিমিটি হেসে বলল, আপ না না, হা, তোকে উঠতে টুটতে হবে না, তুই ভ্যানিশ হয়ে যা দেখি। আমি মাথা চুলকে বললাম, "আ, ওই কায়দাটাও এখনো মানে রপ্ত হয়নি। আ, তুই বরং অন্য কিছু বল, শঙ্কর।" শঙ্কর বলল, আচ্ছা বেশ, আমি একটা পাটিগণিত দিচ্ছি, হ্যাঁ, করে দেখা। শুনেছি ভূত নাকি কঠিন কঠিন অঙ্ক বুঝতে পারে। শঙ্কর সত্যি একটা কাগজ পেন নিয়ে এসে খসখস করে একটা অঙ্ক লিখে ফেলল। কাগজটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খুব সোজা, ক্লাস 7-এর অঙ্ক, নে চটপট করে ফেল। আমি মাথার চুল ছিঁড়ে কলম চিবিয়ে বেশ অনেকটা সময় নিয়ে অঙ্কটা কষে দিলাম। শঙ্কর আমার কষা সেই অঙ্ক দেখে হেসে কুটোপুটি খেতে লাগলো। উত্তর হবে 3 কিলোমিটার, আর আমি নাকি বের করেছি 13টা আম। অ্যাঁ, তুই একেবারেই গাধার মতো অঙ্ক করেছিস রে বটুক। শঙ্কর বলে বসল, কোনো ভূত নাকি এরকম অঙ্ক ভুল কষবে না। কথা শেষ করে আরও হাসছে। শঙ্কর বলল, মনমরা হয়ে তার কথা শুনে বাড়ি ফিরলাম। পরদিন সকালে বাড়িতে গণেশ কাকার কাছে গেলাম। গ্রামের অবস্থাপন্ন মানুষ, ক্ষেত পুকুর টাকা পয়সা সবই আছে। এই গণেশ কাকাই বাবার লঙ্কার ক্ষেত কিনে নিয়েছিল। মানুষটা মন্দ নয়। কেমন আছিস বটুক? ভালো নেই গণেশ কাকা। গণেশ কাকা বলল, কি হলো আমার? আমি বললাম, এবার কিছু রোজগার পাতি তো করতে হবে। ভাবছি আবার যদি লঙ্কার চাষ শুরু করা যায়। গ্রামে এসে শুনলাম লঙ্কার ঝাল নাকি আবার ফিরে এসেছে, তার উপর বাবার শখের ক্ষেত। গণেশ কাকা বলল, ঠিকই শুনেছিস, লঙ্কার চাষ ভালোই লাভ, শুরু করে দে। আমি হাত উছলে বললাম, গণেশ কাকা, বাবার জমিটা যদি পেতাম। গণেশ কাকা একটু ভেবে বলল, অসুবিধে নেই, শক্ত সমর্থ মানুষ, ঘরে বসে থাকবি কেন, কাজ শুরু করে দে। টাকা পয়সার হিসেব না হয় পরে হবে। হ্যাঁ। এক কথায় গণেশ কাকা রাজি হওয়ায় আমার এতটাই আনন্দ হলো যে উত্তেজনার চোটে বুক ফসকে বলে ফেললাম, গণেশ কাকা, আমি একজন শক্ত সমর্থ মানুষ নই গো, আমি একজন শক্ত সমর্থ ভূত। গণেশ কাকা থমকে গিয়ে বলল, কি বললি বটুক, তুই ভূত? হ্যাঁ, তা বটে, ভূতের মতোই তো চেহারা হয়েছে তোর। আমি বললাম, না গণেশ কাকা,
ঘটনা সত্যি, আমি সত্যি ভূত। গণেশ কাকা চোখ পাকিয়ে আমার দিকে তাকালো। আমি ঘটনা ছোট্ট করে বললাম। এবার গণেশ কাকা একটু চুপ করে থেকে তরাত করে দাঁড়ালো। তুই ভেবেছিসটা কি, আমি বোকা? ভূতের গল্প বলে আমার কাছ থেকে জমি হাতাতে এসেছিস, এরপর বলবি ভূতে পাওয়া জমি আর ফেরত দেব না? ছি 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 ছি, শহর থেকে এরকম বদ মতলব শিখেছিস? ভূতে কখনো লঙ্কা চাষ করে? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। বিকেলবেলা বসে রয়েছি কাশ নদীর ধারে। মন অতি খারাপ, মরে যেতে ইচ্ছা করছে, কিন্তু ভূতের তো আর মরে যাওয়ার উপায় নেই। মানুষ হলে তাও একটা কথা ছিল। এখন কি করব? এই সব 7-5 ভাবছি। একটু দূরেই নদীর জলে কতগুলো ছোট ছেলে ফুটোপুটি খাচ্ছে। অন্যমনস্কভাবে ঠিক করলাম, আমাকে দিয়ে যখন কোনো কাজই হচ্ছে না, এই গ্রাম ছেড়ে চলে যাব। এমন সময় হঠাৎ হট্টগোল। মুখ ফিরিয়ে দেখি একটা ছেলে নদীর জলে হাবুডুবু খাচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, ডুবে গেলাম। আমি কি করব? আমি তো সাঁতার জানি না। মুহূর্তখানেক ভাবলাম, নিকুচি করেছে মানুষ। আমি সাঁতার জানি না, জলে ভয় পাই, কিন্তু ভূত আমি, তাও কি একই থাকবো? দেখাই যাক। জলে দিলাম ঝাঁপ। জলে পড়েই বুঝতে পারলাম, আরে চমৎকার সাঁতার কাটছি। ডুবন্ত ছেলেটার দিকে জল কেটে এগিয়ে চলেছি দিব্যি। ছেলেটা বেঁচে গিয়েছে। পাড়ে টেনে তোলার কিছুক্ষণের মধ্যে উঠেও বসেছে। বন্ধুরা ওকে ঘিরে রেখেছে। আমি ভেজা জামাকাপড় একটু দূরে দাঁড়িয়ে ওদের আনন্দ দেখছি আর মনে মনে ভাবছি, ভাগ্যিস ভূত হয়েছি। সব ভূত যে ভ্যানিশ হবে, অন্ধকারে থাকবে, সাঁ করে উড়ে যাবে, ফস করে পাটিগণিত কষে দেবে, এমন কোনো মানে নেই। কিন্তু ভূত সাঁতার কেটে ডুবন্ত ছেলেকে বাঁচাতেও পারে। এইটুকু বলেই বা আজকের গল্প ফুরলো, পাড়া জুড়লো। গল্পটির পরিবেশনা ভালো লাগলে আমাদের চ্যানেল গপ্প কাহনকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।